হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের যে টপিকটা স্টার্ট করছি সেটা হচ্ছে সিলেকশন বা নির্বাচন। তাহলে নির্বাচন বলতে বোঝায় কোনো একটা প্রজাতিভুক্ত উদ্ভিদ সম্প্রদায়ের মধ্যে তাদের ফেনোটাইপগত বা বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো একটা নির্দিষ্ট উদ্ভিদের বংশধর বা কোনো মিশ্র উদ্ভিদ সম্প্রদায় থেকে পছন্দসই ফেনোটাইপযুক্ত বৈশিষ্ট্যের উদ্ভিদকে পৃথকভাবে সংগ্রহ করে তাদের থেকে আবার বাছাই করে নতুন উদ্ভিদ নির্বাচন করাকেই বলা হচ্ছে নতুন উদ্ভিদ বাছাই করার পদ্ধতিটাকেই বলা হচ্ছে নির্বাচন। তাহলে উন্নত এবং পছন্দসই বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের বাছাই করা এবং দীর্ঘদিন তাদেরকে বজায় রাখা বা প্রিজার্ভেশন করা, সংরক্ষণ করা, সেটাকেই বলা হচ্ছে সিলেকশন। তাহলে সিলেকশন কি? ইট ইজ দ্য সিম্পলেস্ট অ্যান্ড ওল্ডেস্ট মেথড। এটা সব থেকে একটা পুরাতন এবং সহজ একটা পদ্ধতি। ইট ক্যান বি ডিফাইন্ড, এটাকে সংজ্ঞায়িত করা যায় প্রিজার্ভেশন অফ ডিজারেবল ক্যারেক্টার্স। ডিজারেবল ক্যারেক্টার্স মানে বলা হচ্ছে কাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্যগুলোকে আমরা এক্সপেক্ট করি, যেমন হচ্ছে সিডের যে বীজটা আছে সেই বীজের সাইজ যদি লম্বায় হয়, তার মধ্যে যদি শস্যের পরিমাণ বেশি হয়, গাছগুলো যদি লম্বা হয়, তো এগুলোকে বলা হচ্ছে ডিজারেবল ক্যারেক্টার্স, যেটা কৃষকরা প্রেফার করে। তো সেই ডিজারেবল ক্যারেক্টার্সযুক্ত প্ল্যান্টগুলোকে প্রিজার্ভ করে রাখা, সংরক্ষিত করে রাখা। ইন সিম্পলেস্ট ফর্ম, সিলেকশন মিন্স চুজিং প্ল্যান্টস অফ ওয়ান্স চয়েস। তাহলে কোনো একটা কিছুর উপর পছন্দ করে কোনো একটা প্ল্যান্টকে কোনো একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো প্ল্যান্টকে চুজ করা বা পছন্দ করা, সেটাকেই বলা হচ্ছে সিলেকশন। ইটস দ্য বেসিস অফ ক্রপ ইমপ্রুভমেন্ট। এটা হচ্ছে শস্যের উন্নতি সাধনের জন্য একটা মেইন একটা ভিত্তি। এবার এই সিলেকশনটা 3 রকমের হতে পারে। একটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন, আর্টিফিশিয়াল সিলেকশন, আরেকটা হচ্ছে ক্লোনাল সিলেকশন। আজকে আমি দুটো সিলেকশনের মধ্যে দুটো আর্টিফিশিয়াল সিলেকশন সম্বন্ধে ডিসকাস করব, তার সঙ্গে ন্যাচারাল সিলেকশনটা একটু বলে দিচ্ছি, আর ক্লোনাল সিলেকশনটা পরের দিন। তাহলে ন্যাচারাল সিলেকশন হচ্ছে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন জীবের উপর, কোনো জীব বা কোনো উদ্ভিদ প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে বিভিন্ন রকমের যে প্রতিকূল পরিস্থিতি আছে, সেই প্রতিকূল পরিস্থিতিতে সে টিকিয়ে রেখে যে সিলেক্টেড হয়, প্রতিকূল পরিবেশে অভিযোজনের মাধ্যমে বেঁচে থাকবে, নিজেকে টিকিয়ে রাখতে পারে, ফলে প্রকৃতি তাকে নির্বাচন করে, সেটাকেই বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। তো যেরকম চার্লস ডারউইন এর প্রবক্তা চার্লস ডারউইনের মতে এটাকেই বলা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। তো কিছু উদ্ভিদ আছে যারা দ্রুত প্রজননশীল, উন্নত গুণমান সম্পন্ন, আর কি অধিক অভিযোজন ক্ষমতা বিশিষ্ট, তারা জীবেরা প্রকৃতিতে বেঁচে থাকে। আবার কিছু কিছু জীব আছে অবলুপ্ত হয়ে যায়। যারা অবলুপ্ত হয়ে যায় তারা পুরোপুরি পৃথিবী থেকে তাদের প্রজাতি পুরো ধ্বংস হয়ে যায়। আর যারা বেঁচে থাকে তাদেরকে বলা হচ্ছে যোগ্যতমের জয়। তো এই যোগ্যতমের জয়ের মাধ্যমেই কিন্তু নতুন উদ্ভিদ বা নতুন স্পিসিস টিকে আছে। তো এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বা নতুন কোনো প্রজাতির সৃষ্টি হয়। ইভলিউশন হয়, মিউটেশন হয়, ইভলিউশন হয়, ন্যাচারাল সিলেকশন হয়, যার ফলে নতুন কোনো উদ্ভিদের সৃষ্টি, নতুন কোনো প্রজাতির সৃষ্টি হয়। এবার আমরা আসছি আর্টিফিশিয়াল সিলেকশন। আর্টিফিশিয়াল সিলেকশনটা প্রকৃতি দ্বারা হয় না, এটা মানুষের দ্বারা বা অন্য কোনো পদ্ধতির দ্বারা হচ্ছে। তাহলে সংকরায়নের জন্য বা মিশ্র উদ্ভিদ গোষ্ঠী থেকে যে পদ্ধতিতে, তাহলে আইদার হাইব্রিডাইজেশনের জন্য কোনো মিশ্র উদ্ভিদ গোষ্ঠী থেকে যে পদ্ধতিতে মিশ্র উদ্ভিদ গোষ্ঠী বা কোনো উদ্ভিদের নিজস্ব বংশধর, একটা উদ্ভিদ গোষ্ঠী একই প্রজাতির তার বংশধর, সেখান থেকে যে পদ্ধতিতে ডিজারেবল ক্যারেক্টার্সগুলোকে বা উন্নত গুণমানযুক্ত উদ্ভিদগুলোকে বাছাই করা হয়, সেটাকে বলা হচ্ছে কৃত্রিম নির্বাচন। এই কৃত্রিম নির্বাচনটা 2 রকমের হয়। একটা হচ্ছে তিন রকমের, একটা মাস সিলেকশন, পিওর লাইন সিলেকশন, আর একটা হচ্ছে ক্লোনাল সিলেকশন। তাহলে আমরা মাস সিলেকশন, পিওর লাইন সিলেকশন এই দুটো ফার্স্টে আলোচনা করব। তাহলে মাস সিলেকশন বা দলবদ্ধ নির্বাচন। তাহলে মাস সিলেকশন কাকে বলছে? মাস সিলেকশন রেফার্স টু এ মেথড অফ ক্রপ ইমপ্রুভমেন্ট।
তাহলে শস্যের উন্নতি সাধনের জন্য এটা একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি। ইন হুইচ প্ল্যান্টস আর সিলেক্টেড অন দ্য বেসিস অফ ফেনোটাইপ, যেখানে প্ল্যান্টগুলো উদ্ভিদগুলো সিলেক্ট করা হয়, নির্বাচন করা হয় অন দ্য বেসিস অফ ফেনোটাইপ, তাদের ফেনোটাইপের উপর ভিত্তি করে, তাদের বাহ্যিক ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে তাদেরকে সিলেক্ট করা হয়। ফ্রম এ মিক্সড পপুলেশন, যেখানে অনেকগুলো পপুলেশন মিক্সড হয়ে আছে। দেয়ার সিডস আর বুল্ট, তাদের যে বীজগুলো সেগুলো জমায়েত করা হয়। অ্যান্ড ইউজ টু গ্রো নেক্সট জেনারেশন, পরবর্তী জেনারেশনে বৃদ্ধির জন্য তাদেরকে ইউজ করা হয়। এটা একটা দ্য ওল্ডেস্ট মেথড অফ ক্রপ ইমপ্রুভমেন্ট, তাহলে শস্যের উন্নতি সাধনের জন্য এটা একটা ওল্ডেস্ট পদ্ধতি। অ্যাপ্লিকেবল ফর বোথ সেলফ অ্যান্ড ক্রস পলিনেটেড স্পিসিস, এটা স্বপরাগী এবং ইতরপরাগী দু রকমের উদ্ভিদের ক্ষেত্রেই এটা করানো যায়, ওই জন্য দুটোর ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। এবার আমরা ডিসকাস করছি যে মাস সিলেকশন এর প্রসিডিওর। তাহলে এর প্রসিডিওরটা হচ্ছে, একটা ফার্স্টে মাস সিলেকশনটা হচ্ছে অসম বৈশিষ্ট্য সম্পন্ন, মানে বিভিন্ন পপুলেশনের বিভিন্ন জনগোষ্ঠী আছে, তাদের থেকে বীজ সংগ্রহ করে সেই বীজটাই পরবর্তী কয়েকটা জেনারেশন ধরে বীজ থেকে চাষের মাধ্যমে উন্নত মানের একই ধরনের উদ্ভিদ উৎপাদন, সেখান থেকে ভালো ফিনোটাইপযুক্ত উদ্ভিদগুলোকে সিলেক্টেড করা। তাহলে ফার্স্ট ইয়ারে কি করা হচ্ছে, ধরলাম এটা একটা মিক্সড পপুলেশন যেখানে বিভিন্ন ভ্যারাইটির সংমিশ্রণ আছে, তাহলে এখানে এক্স ভ্যারাইটি লিখছি, এটা হবে না। তাহলে এটা একটা ভ্যারাইটি, বিভিন্ন রকমের পপুলেশন বা মিশ্র জনগোষ্ঠী। এখান থেকে এই ফিল্ড থেকে, এটা একটা ফিল্ড, যেই ফিল্ডে বিভিন্ন রকমের পপুলেশন বা বিভিন্ন ভ্যারাইটির সংমিশ্রণ আছে। এই ফিল্ড থেকে আমি কী করলাম, 200 থেকে 2000টা প্ল্যান্ট সিলেক্ট করলাম। তাহলে ডিজায়ারেবল ক্যারেক্টারসযুক্ত, ভালো বৈশিষ্ট্যযুক্ত 200 থেকে 2000টি প্ল্যান্টস আমি নির্বাচন করলাম। টার্গেট ফেনোটিপিক্যালি সিমিলার প্ল্যান্ট কালেক্ট করা হলে যেখানে ডিজায়ারেবল ট্রেট আছে। তাহলে আমি এখান থেকে যে 200 বা 2000টা প্ল্যান্ট সিলেক্ট করলাম, সেগুলো যেন ফেনোটাইপগত দিক থেকে যেন সিমিলার হয়, এমনটা নয় কেউ লম্বা কেউ বেটে, এরকম না, সবগুলো যেন সেম হাইট, সেম শেপ, সেম ফল, মানে শস্য উৎপাদন করার ক্ষমতা, এরকম বৈশিষ্ট্যযুক্ত 200 থেকে 2000টা প্ল্যান্ট সিলেক্ট করা হলো। ওই জন্য বলা হচ্ছে আমার টার্গেট হচ্ছে ফেনোটাইপিক্যালি সিমিলার প্ল্যান্ট কালেক্ট করা, যাদের মধ্যে ডিজায়ারেবল ট্রেট আছে। ডিজায়ারেবল ট্রেট মানে হচ্ছে তাদের কাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্যগুলো, তাদের হাইট, তারপর যেটা কৃষক চায়, কৃষক যেটা আকাঙ্ক্ষা করে, যেই টাইপের ফসলগুলো, সেগুলোকে বলা হচ্ছে ডিজায়ারেবল ট্রেট, যেটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য। হাইট, গ্রেন, শস্য উৎপাদন করার ক্ষমতা, সাইজ, লং সাইজ, এগুলো হচ্ছে ডিজায়ারেবল ট্রেট। তারপর কি করা হলো, এদের যে, তাহলে 200 থেকে 2000টা যে প্ল্যান্ট সিলেক্ট করা হয়েছিল, এদেরকে আবার পরবর্তীকালে হারভেস্ট করা হলো, চাষ করা হলো। তারপর কি করা হলো, প্রত্যেকটা প্ল্যান্ট থেকে যে সিডগুলো হয়েছিল, 200 থেকে 2000টা প্ল্যান্ট, ডিজায়ারেবল প্ল্যান্ট, তাদের সিডগুলোকে মিক্সড করে দেওয়া হলো, বীজগুলোকে একসঙ্গে মিক্সড করে দেওয়া হলো। সেকেন্ড ইয়ারে কি করা হলো, এই যে মিশ্র যে বীজগুলো আছে, সেই বীজগুলোকে পৃথক পৃথক সারিতে চাষ করা হলো। তাহলে আমি যে 200 থেকে 2000টা প্ল্যান্ট সিলেক্ট করেছিলাম, তাদের বীজ এই সবুজ, মানে আয়তক্ষেত্রের মধ্যে যে বীজগুলো আছে, ধরে নাও এগুলো হচ্ছে পৃথক পৃথক, মানে সারি। এই পৃথক পৃথক সারিতে আমার সিলেক্টেড করা যে বীজগুলো, মিশ্র যে বীজগুলো ছিল, সেগুলো এখানে পৃথক পৃথক সারিতে বপন করা হলো। এটা হচ্ছে প্রিলিমিনারি ট্রায়াল। তাহলে এই ট্রায়ালটা দু রকমের হয়, একটা হচ্ছে প্রিলিমিনারি আর একটা হচ্ছে সিভিটি। এগুলো বইয়ে নেই, এগুলো পরীক্ষাতেও না লিখলেও চলবে, কিন্তু এগুলো জাস্ট বোঝার জন্য বলছি, প্রসিডিওরটা ভালোভাবে জানার জন্য। তাহলে এখানে আমি যে ডিজায়ারেবল ক্যারেক্টার্স, মানে 200 থেকে 2000টা যে বীজ পেয়েছিলাম, সেই বীজগুলোকে আমি বললাম এগুলো হচ্ছে মেইন ভ্যারাইটি, আমি এগুলোকে এক্স দিয়ে চিহ্নিত করলাম। তার সঙ্গে আমি যেই এরিয়ায়, যেই জোনের মধ্যে এই ট্রায়ালটা দিচ্ছি, সেই জোনের মধ্যে সবথেকে ভালো ভ্যারাইটির, ধরে নাও এটা ধানের গাছ, তো সেই এলাকার মধ্যে সবথেকে ভালো ফলনযুক্ত ধানের যে গাছ আছে, ভালো গুণমান সম্পন্ন যে ভ্যারাইটি আছে, তার সঙ্গে আমরা কম্পেয়ার করব। তাহলে একটা সারিতে আমি নিজের গাছটা লাগালাম, নিজের মানে চয়েস করা যে সিডগুলো সেগুলো বপন করলাম, তার পাশাপাশি আরেকটা সারিতে সেই এরিয়ার
ভালো ফলনযুক্ত শস্যটাকে লাগালাম, যেটাকে বলা হচ্ছে চেক ভ্যারাইটি, এবং সেটাকে ওয়াই দিয়ে চিহ্নিত করা হয়েছে। তাহলে এরকম অনেকগুলো সারিতে আমার নিজের ডিজায়ারেবল সিড প্লাস চেক ভ্যারাইটি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এরকম করে অনেকগুলো সারিতে লাগানো হলো। তাহলে এক্ষেত্রে দেখা যায় যদি মেইন ভ্যারাইটি মানে আমার সিলেক্টেড করা ভ্যারাইটির যদি উৎপাদন ভালো হয় চেক ভ্যারাইটির থেকে, তবে এটা সিলেক্টেড হবে। আর যদি চেক ভ্যারাইটির উৎপাদন বেশি হয় আমার সিলেক্ট করা বীজের থেকে, তাহলে এটা পুরোটাই রিজেক্ট হয়ে যাবে। তাহলে এক্স হচ্ছে ডিজায়ারেবল ভ্যারাইটি যেটা সিলেক্ট করা হয়েছিল, আর ওয়াই হচ্ছে চেক ভ্যারাইটি। চেক ভ্যারাইটি মানে হচ্ছে ওই এরিয়ার সব থেকে ভালো পপুলার ভ্যারাইটি। এবার এক্স গ্রেটার দেন যদি ওয়াই হয় তাহলে ডিজায়ারেবল ভ্যারাইটি সিলেক্টেড। তাহলে এক্সের ফলন যদি ওয়াইয়ের থেকে বেশি হয় তাহলে এক্সটা সিলেক্টেড হবে, এই আমার সিলেক্ট করা ভ্যারাইটিটা নির্বাচন করা হবে। আর যদি এক্সের ফলন ওয়াইয়ের থেকে কম হয় তাহলে ডিজায়ারেবল ভ্যারাইটি রিজেক্টেড হয়ে যাবে। তাহলে এটা ছিল প্রিলিমিনারি ট্রায়াল, যেটা একটা জোনের মধ্যে সম্পন্ন হয়। তাহলে সেকেন্ড হচ্ছে 3rd to 5th ইয়ার, মানে তৃতীয় থেকে পঞ্চম। এটা বইয়ে 6ষ্ঠ বছর আছে, কিন্তু পঞ্চম ম্যাক্সিমাম জায়গায় পঞ্চম লেখা আছে। পঞ্চম ষষ্ঠ দুটো দিলেই কিছুই হবে না। এবার 3rd থেকে to 5th ইয়ার যেটা আছে সেটা হচ্ছে সিভিটি। সিভিটি হচ্ছে কোঅর্ডিনেটেড ভ্যারাইটাল ট্রায়াল। এই কোঅর্ডিনেটেড ভ্যারাইটাল ট্রায়াল মানে হচ্ছে তৃতীয় থেকে মানে পঞ্চম বছর পর্যন্ত প্রতিবারই সেই উন্নত মানের গাছগুলো থেকে বীজ সংগ্রহ করে পরের ঋতুতে চাষ করা হয়। তাহলে এটা হচ্ছে বিভিন্ন জোনে, এটা মানে অল ইন্ডিয়ার যতগুলো জোন আছে সেই প্রত্যেকটা জোনে এই ভ্যারাইটির মানে যেগুলো সিলেক্টেড হলো প্রিলিমিনারি ট্রায়াল দিয়ে যেগুলো সিলেক্টেড হলো সেগুলো বীজ আবার পৃথক পৃথক সারিতে লাগানো হচ্ছে। এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে চেক ভ্যারাইটির সঙ্গে কম্পেয়ার করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে পাঞ্জাবের গম উৎপাদনের জন্য বিখ্যাত। তাহলে পাঞ্জাব এর মানে স্টেটটা যেই জোনের মধ্যে আছে সেখানে গমের ভ্যারাইটিটা চেক ভ্যারাইটির থেকেও ভালো হলো, তার ফলে ওটা পুরোপুরি সিলেক্ট হয়ে গেল। এরকম ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন জোনে বিভিন্ন এই ভ্যারাইটিগুলো বা শস্যগুলো ডিজায়ারেবল প্ল্যান্টসগুলো ট্রায়াল দেওয়া হলো। ট্রায়াল দিয়ে যেই ডিস্ট্রিক্টে বা যেই জোনে সেটা ভালো লাভ করলো, ভালো ফলন হলো, চেক ভ্যারাইটির থেকে বেশি ফলন হলো, তারপর সেটা পুরোপুরি নির্বাচিত হয়ে গেল। যার জন্য পশ্চিমবঙ্গের ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফসল উৎপাদনের জন্য বিখ্যাত। কারণ সেই জায়গাগুলোতে ট্রায়াল দিয়ে দেখা হয়েছে যে কোন জায়গায় ফলনটা কোন ফসলের জন্য বেশি ভালো। তাহলে সেখানেও চেক ভ্যারাইটির সাথে কম্পেয়ার করা হয়। তাহলে পরের ইয়ারে বা 6ষ্ঠ বছরে কি করা হয়, 6ষ্ঠ বছরে তাদের গুণগত মান যেগুলো অনেকগুলো ট্রায়াল দেওয়ার পর যেগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে তাদের গুণগত মান পরীক্ষা নেওয়া হয়, এবং সব গাছগুলোতেই ওই আকাঙ্ক্ষিত যে বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রকাশ পাচ্ছে না সুপ্ত হয়ে যাচ্ছে, তাদের মধ্যে যে ভালো ফলন হচ্ছে সেটা ভালো ফলনের জন্য দায়ী যে জিনগুলো আছে সেগুলো রিসেসিভ আছে না ডমিনেন্ট আছে, সেই বৈশিষ্ট্যগুলো সেগুলো পরীক্ষা করে দেখা হয়, এবং সবশেষে সেটা কেন্দ্র বা রাজ্য স্তরে সার্টিফিকেটের সাহায্যে নতুন ভ্যারাইটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এবং সেই সিডগুলোর মাল্টিপ্লিকেশন করা হয়, সেই সিডগুলো অনেক বাড়ানো হয়, জমিতে লাগিয়ে আবার অনেক সংখ্যায় বাড়ানো হয়, এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করা হয়, চাষের জন্য ডিস্ট্রিবিউশন করা হয়। তাহলে এদের মধ্যে যে মেরিটস আর ডিমেরিটস আছে সেটা হচ্ছে গুড মেথড ফর অল অ্যান্ড ল্যান্ড রেসেস ভ্যারাইটিস। তাহলে এটা একটা পুরাতন পদ্ধতির মধ্যে একটা ভালো একটা মেথড, যেখানে ল্যান্ডের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি সিলেক্টেড করা হয়। গুড ফর পিউরিফিকেশন অফ ইমপ্রুভ ভ্যারাইটি। তাহলে এটা কোনো একটা ভালো একটা ভ্যারাইটির ইমপ্রুভ ভ্যারাইটি মনে হচ্ছে, যেটা উন্নত মানের ভ্যারাইটি, সেটাকে পিউরিফিকেশন করা যায়। যেহেতু অনেকবার সিলেকশনের মাধ্যমে সেটা নির্বাচিত হচ্ছে, ওই জন্য বলা হচ্ছে ভালো একটা ভ্যারাইটি, ভালো একটা ফসলের অনেকবার সিলেকশনের মাধ্যমে সবথেকে ভালো উদ্ভিদটাকে সিলেক্টেড করা হচ্ছে, তাহলে ভালোটা পাওয়া যাচ্ছে, ওই জন্য বলা হচ্ছে এটা পিউরিফিকেশনের জন্য খুব ভালো, সেখান থেকে পিউরিফাই করা যায়। এছাড়া কি হচ্ছে, গুড প্রোটেকশন এগেনস্ট ডিজিজ অ্যান্ড পেস্ট। ডিজিজ এবং পেস্টের
থেকে প্রোটেকশন পাওয়া যায়। সিম্পল অ্যান্ড কুইক মেথড, পিওর লাইন সিলেকশন করতে যতটা সময় লাগে এটা তার থেকে কম সময় লাগে। অ্যাপ্লিকেবল ইন বোথ সেলফ অ্যান্ড ক্রস পলিনেটেড স্পিসিস, মানে স্বপরাগী এবং ইতরপরাগী দুই রকমের উদ্ভিদের ক্ষেত্রে এটা নির্বাচন করা যায়। এর জন্য আলাদা করে স্বপরাগী উদ্ভিদ এবং ইতরপরাগী যে উদ্ভিদগুলো আছে তাদেরকে আলাদা করে নির্বাচন করা হচ্ছে না। তাহলে আরও কিছু সুবিধা আছে, যেমন দলবদ্ধ নির্বাচনের সাহায্যে শস্যের মধ্যে যে জিনগত বৈচিত্র্য, সেই জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ভেরিয়েবিলিটি বেশ কয়েক বছর ধরে সংরক্ষিত রাখা সম্ভব। এই জন্যই সম্ভব কারণ সেখানে দুটো বৈশিষ্ট্যের মিক্সচার ঘটছে। স্বপরাগী উদ্ভিদ ইতরপরাগী উদ্ভিদ হয়, সেখানে অন্য উদ্ভিদের বৈশিষ্ট্য বা জেনেটিক যে কনস্টিটিউয়েন্ট আছে সেগুলো আসার ফলে সেখানে জিনগত যে ভেরিয়েশনটা সেটা আসে, এবং জিনগত ভেরিয়েশন আসার ফলে এটা বেশ কয়েক বছর ধরে সংরক্ষিত রাখা যায়। কিন্তু মানে এর কিছু ডিমেরিটসও আছে। তাছাড়া ভেরিয়েবিলিটি বেশি থাকার জন্য এদের মধ্যে অভিযোজন করার ক্ষমতাও অনেক বেশি হয়। যেই বীজগুলো নির্বাচন করা হয় তাদের মধ্যে অভিযোজন ক্ষমতা বেশি হয়। দ্য ডেভেলপ থ্রু এর ডিমেরিটসগুলো হচ্ছে, দ্য ডেভেলপ থ্রু মাস সিলেকশন আর নট ইউনিফর্ম এস পার পিওর লাইন ভ্যারাইটি। তাহলে বিশুদ্ধ বংশধারা নির্বাচন, যেটাকে বলা হচ্ছে পিওর লাইন সিলেকশন, তার মতো কিন্তু এই পদ্ধতিতে যে উদ্ভিদগুলো পাওয়া যায় মাস সিলেকশনের মাধ্যমে তারা ইউনিফর্ম হয় না, মানে তাদের মধ্যে যে উন্নত বৈশিষ্ট্যগুলো সেগুলো সমহারে বণ্টিত হয় না। দেখা যায় কোনো প্ল্যান্টের ক্ষেত্রে ভালো বৈশিষ্ট্য এসছে বেশি, কোনো প্ল্যান্টের ক্ষেত্রে কম। ইউনিফর্ম ক্যারেক্টার্স খুব কমভাবে বণ্টিত হয়। The improvement through mass selection is generally less than that could achieve through pure line selection. এর মাধ্যমে যে উন্নতিটা, এর মাধ্যমে যে লাভজনক অবস্থাটা সেটা মানে পিওর লাইন সিলেকশনের মতো হয় না, বেশি অ্যাচিভ করা যায় না পিওর লাইন সিলেকশনের মতো, ওই জন্য খুব একটা বেশি ইমপ্রুভ হয় না। In the absence of progeny test, it's not possible to determine the selected plants are homozygous. এক্ষেত্রে কিন্তু প্রোজেনি টেস্ট করা হয় না, এবং প্রোজেনি টেস্ট না করার ফলে আমরা শিওর হতে পারি না যে সিলেক্টেড প্ল্যান্টগুলো হোমোজাইগাস না হেটেরোজাইগাস। হোমোজাইগাস কন্ডিশন আসার একটা সুবিধা হচ্ছে সব যে প্ল্যান্টগুলো আছে তারা ইউনিফর্মলি ফ্রুট দেবে, ইউনিফর্মলি তাদের সাইজ শেপ সব কিছুই মানে সমহারে বণ্টিত থাকবে, যেহেতু তাদের জিনগত মানে ভেতরের মধ্যে যে জিনোমে যে জিনের সংখ্যা বা জিনোমের মানে জেনেটিক কনস্টিটিউয়েন্ট সেটা যদি সেম হয় তাহলে তাদের মধ্যে সব কিছুই সেম আসার মানে চান্সেস থাকে। কিন্তু এটা প্রোজেনি টেস্ট না হওয়ার ফলে সেটা ডিটারমাইন করে বলে দেওয়া যায় না যে সব প্লান্টস আর হোমোজাইগাস। ডিউ টু পপুলারিটি অফ পিওর লাইন ভ্যারাইটি, মাস সিলেকশন ইজ নট কমনলি ইউজড ফর ইমপ্রুভমেন্ট অফ সেলফ পলিনেটেড ক্রপ। তাহলে পিওর লাইন ভ্যারাইটির পপুলেশনের ফলে মানে পপুলারিটির জন্য মাস সিলেক্টেড কমনলি ইউজ ফর ইমপ্রুভমেন্ট অফ সেলফ পলিনেটেড ক্রপ। তাহলে মাস সিলেকশন সেলফ পলিনেটেড ক্রস পলিনেটেড দুটোর ক্ষেত্রেই হয়, কিন্তু যেহেতু পিওর লাইন ভ্যারাইটির পপুলারিটি বেশি তাই এটা তখন শুধুমাত্র সেলফ পলিনেটেড ক্রপগুলোর ক্ষেত্রেই বেশিরভাগ নির্বাচন করা হয়। তাহলে এর দুটো ভ্যারাইটি হলো TMV1 মটরশুটির আর TMV1 হচ্ছে জোয়ার। তাহলে পিওর লাইন সিলেকশন বা বিশুদ্ধ নির্বাচন, বিশুদ্ধ বংশধারা নির্বাচন। তাহলে পিওর লাইন সিলেকশন, এ পিওর লাইন ইজ দ্য প্রোজেনি অফ এ সিঙ্গেল হোমোজাইগাস সেলফ পলিনেটেড প্লান্ট। সিঙ্গেল একটা প্ল্যান্টের বংশধরদের মধ্যে সিলেকশন, সেটাই হচ্ছে সিঙ্গেল হোমোজাইগাস স্বপরাগী প্ল্যান্টের বংশধরদের মধ্যে ভালো বৈশিষ্ট্যযুক্ত প্ল্যান্ট মানে ভ্যারাইটির সিলেকশন, সেটাই হচ্ছে পিওর লাইন সিলেকশন। তাহলে এই পদ্ধতিতে স্বপরাগী পপুলেশন থেকে উন্নত গুণমান সম্পন্ন উদ্ভিদকে নির্বাচন করা যায়, এবং তার থেকে পরে আবার সমবৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস যে উৎকৃষ্ট ভালো ভ্যারাইটি আছে সেগুলো সৃষ্টি করে বিশুদ্ধ বংশ দ্বারা নির্বাচন করা যায়। তাহলে ইন এ পিওর লাইন সিলেকশন লার্জ নাম্বার অফ প্ল্যান্টস আর সিলেক্টেড, অনেকগুলো প্ল্যান্ট সিলেক্টেড করা হয়। নে সেলফ পলিনেটেড ক্রপ, এমন শস্য থেকে যেই উদ্ভিদেরা নিজেদের মধ্যে স্বপরাগযোগ করতে পারে। অ্যান্ড হারভেস্টেড ইন্ডিভিজুয়ালি, তারপর সেগুলো সিলেক্টেড করার পর ইন্ডিভিজুয়ালি এককভাবে তাদের হারভেস্ট করা হয়।
ইন্ডিভিজুয়াল প্লান্টস প্রোজেনিস ফ্রম দেম আর ইভ্যালুয়েটেড। তাহলে ইন্ডিভিজুয়াল প্লান্টের যে প্রোজেনি, তাদের যে বংশধারা, মানে একটা প্ল্যান্ট থেকে যেই আবার পরের জেনারেশনের যে প্ল্যান্টগুলো ছিল তাদেরকে ইভ্যালুয়েটেড করা হয়। অ্যান্ড বেস্ট প্রোজেনি ইজ রিলিজড এজ এ পিওর লাইন ভ্যারাইটি। তাদের মধ্যে বেস্ট যে প্রোজেনিটা পাওয়া যায়, যে উদ্ভিদটা পাওয়া যায়, সেটাকেই পিওর লাইন ভ্যারাইটি হিসেবে সিলেক্ট করা হয়। অল দ্য ইন্ডিভিজুয়ালস উইদিন দ্য পিওর লাইন হ্যাভ আইডেন্টিক্যাল জিনোটাইপ। তাহলে পিওর লাইন সিলেকশনের মধ্যে যতগুলো ইন্ডিভিজুয়ালস আছে সবার জিনোটাইপগুলো সেম। অ্যান্ড এনি ভেরিয়েশন প্রেজেন্ট উইথ এ পিওর লাইনের মধ্যে যদি কোনো কারণে ভেরিয়েশন আসে বা ভেদ আসে, তো সেটা মেইনলি ডিউ টু এনভায়রনমেন্ট, শুধু প্রকৃতিগত কারণেই হতে পারে। তাহলে এর প্রসিডিওরটা যদি আলোচনা করি পিওর লাইন সিলেকশনের ক্ষেত্রে, এটা অনলি ইউজড ইন সেলফ পলিনেটেড ক্রপ। তাহলে এমন শস্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় যারা শুধুমাত্র নিজেদের মধ্যে স্বপরাগযোগ করতে পারে। এটা কখনোই ক্রস পলিনেটেড ভ্যারাইটির ক্ষেত্রে ইউজ হয় না। তো ধরে নিলাম এই যে এটা একটা ফিল্ড, এই ফিল্ডের মধ্যে এক্স হচ্ছে একটা সেলফ পলিনেটেড ভ্যারাইটি, স্বপরাগী একটা বৈশিষ্ট্যযুক্ত একটা ভ্যারাইটি এইখানে এই ফিল্ডের মধ্যে গ্রো করানো হয়েছে। এই ফিল্ড মানে একটাই উদ্ভিদের বিভিন্ন, মানে তার সিড থেকে যে বিভিন্ন রকমের বংশধর, তার মানে এখানে একটাই ভ্যারাইটি, ধরুন গম গাছের ভ্যারাইটি সবগুলোই একই প্রজাতির ভ্যারাইটি একটা ফিল্ডের মধ্যে আছে, সেটাকে ধরলাম এক্স ইজিক্যাল টু লোকাল ভ্যারাইটি বা স্থানীয় ভ্যারাইটি। সেখান থেকে আমি কি করলাম, প্রথম বছর প্রায় 200 থেকে 3000টা দেশি স্থানীয় ভ্যারাইটির বীজ থেকে গাছ উৎপন্ন করা হয়। তাহলে প্রথম বছর আমি ডিজায়ারেবল ক্যারেক্টার্স বলতে কৃষক যেটাকে চয়েস করে, উচ্চ ফলনশীলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি এই রকমের বৈশিষ্ট্যযুক্ত 200 থেকে একটা ফিল্ডে গিয়ে 200 থেকে 3000টা প্ল্যান্ট সিলেক্ট করলাম। তারপর এই প্ল্যান্টগুলি থেকে যে বীজগুলো হয়েছিল সেই বীজগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি গ্রো করালাম। এক একটা বীজ থেকে এক একটা আবার প্ল্যান্ট তৈরি করলাম, মানে এক একটা বীজ বপন করে সেখান থেকে এক একটা নতুন প্ল্যান্ট তৈরি হলো। তাহলে এদের ইন্ডিভিজুয়ালি হারভেস্ট করা হলো, নট মিক্সড। আগের ক্ষেত্রে কি ছিল, মাস সিলেকশনে সবগুলো মিক্সড ছিল, কিন্তু এখানে মিক্সড না করে এক একটা বীজ থেকে এক একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট হারভেস্ট করলাম। আফটার হারভেস্ট মানে যখন এদের চাষ করা হয়ে গেল, তাহলে চাষ করার পর কি করা হলো, এদের সিডগুলোকে আলাদা আলাদা সারিতে হারভেস্ট করা হলো। তারপর এই গাছের যে সিডগুলো হয়েছিল সেই সিডগুলো নিয়ে একটা সারিতে, এই গাছ থেকে যে সিডগুলো হয়েছিল সেটাকে আলাদা একটা সারিতে, থার্ড গাছটা থেকে আরেকটা সারিতে, ফোর্থ গাছ থেকে আরেকটা সারিতে, এইভাবে একটা সারিতে চাষ করা হলো। শুধুমাত্র এই গাছের সিড থেকে এই সারি, এই গাছের সিড থেকে এই সারিতে চাষ করা হলো। এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। তাহলে চাষ করার পর কি করা হচ্ছে, যেগুলো আনডিজায়ারেবল প্ল্যান্ট বা ভেরিয়েশনযুক্ত, মানে এই যে সারি আছে এই সারির মধ্যে সবগুলো প্ল্যান্টের মধ্যে যদি ভেরিয়েশন বা ভেদ না থাকে, মানে তাদের জিনোটাইপ যদি সেম থাকে বা ইউনিফর্ম যদি ক্যারেক্টার্স হয়, সব প্ল্যান্টের মধ্যে হাইট সেম, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও সেম, তাদের ফলন ক্ষমতাও সেম, তাহলে সেগুলো যদি ইউনিফর্ম ক্যারেক্টার্স হয় সবগুলো, তখন এটাকে সিলেক্ট করা হবে। তাহলে আনডিজায়ারেবল প্ল্যান্টস ভেরিয়েশনযুক্তগুলোকে রিজেক্ট করা হলো আর ইউনিফর্ম প্ল্যান্টকে সিলেক্ট করা হলো, মানে সবগুলো সব দিক থেকে সব সেম ক্যারেক্টারযুক্ত। এটাকেই বলা হচ্ছে প্রোজেনি টেস্ট। এবার এই সারিতে দেখা গেল যে প্ল্যান্টগুলো বিভিন্ন রকমের বৈশিষ্ট্যযুক্ত, কোনো প্ল্যান্ট লম্বা, কোনো প্ল্যান্ট বেটে, কারো মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, কারোর মধ্যে নেই, তাহলে এটাকে রিজেক্ট করা হলো। আর যেগুলো ইউনিফর্ম ক্যারেক্টার সেগুলোকে সিলেক্ট করা হলো। এই ঘটনাটাকে বলা হচ্ছে প্রোজেনি টেস্ট। তাহলে হোমোজাইগাস ভ্যারাইটি সিলেক্ট করা হলো যাদের মধ্যে ভেরিয়েশন নেই এবং সব বৈশিষ্ট্য সেম। এটাই হচ্ছে প্রিলিমিনারি ট্রায়াল। এটা ফার্স্টে সিলেক্ট করা হলো, তারপর থার্ড ইয়ারে, এটা গেল সেকেন্ড ইয়ার, তারপর থার্ড ইয়ারে কি করা হলো, 3rd to 6th ইয়ার পর্যন্ত এদেরকে বিভিন্ন রকমভাবে ট্রায়াল দেওয়া হবে। তো এই ট্রায়ালটা দু রকমের হতে পারে, একটা হচ্ছে প্রিলিমিনারি ট্রায়াল। তাহলে প্রিলিমিনারি ট্রায়ালে কি হচ্ছে, যেটা ডিজায়ারেবল ভ্যারাইটি, যে প্ল্যান্ট যেই সারির সিডটা সিলেক্ট হয়েছিল সেটা আবার একটা জোনের মধ্যে, ইন্ডিয়ার কোনো একটা জোনে, সেখানে কোনো গবেষণা কেন্দ্রে বা কোনো ফিল্ডে
সেখানে লাগানো হলো, প্লাস সেখানকার যে চেক ভ্যারাইটি আছে সবথেকে পপুলার ভ্যারাইটি তার সঙ্গে কম্পেয়ার করা হলো কার ফলন বেশি হচ্ছে বা কার মধ্যে ডিজারেবল মানে যে ক্যারেক্টার ট্রেটগুলো সেগুলো বেশি পাওয়া যাচ্ছে। তাহলে যদি দেখা যায় চেক ভ্যারাইটির থেকে ডিজারেবল ভ্যারাইটি বেশি ফলন বেশি, তবে সেটা সিলেক্ট হলো, ফলন কম হলে সেটা রিজেক্ট হবে। তাহলে চেক ভ্যারাইটির সাথে কম্পেয়ার করে সিলেক্ট করা হলো। এগুলো বইয়ে নেই, এগুলো জাস্ট জানার জন্য বলছি, প্রসিডিওরটা জানার জন্য। বইয়ে যেভাবে আছে সেভাবে লিখলেও হয়ে যাবে। এবার আসছে সেকেন্ড যে ট্রায়ালটা, যেটাকে বলা হচ্ছে সিভিটি বা কোঅর্ডিনেটেড ভ্যারাইটাল ট্রায়াল, যেটা হচ্ছে আউটসাইড দ্য জোন, মানে অল ইন্ডিয়ার বিভিন্ন জোনে, মানে অল ওভার দ্য ইন্ডিয়াতে কম্পিটিশনটা করা হবে বিভিন্ন জোনে। তাহলে মানে ইন্ডিয়ার বিভিন্ন জোনে এটা চেক ভ্যারাইটির সাথে কম্পেয়ার করা হলো। তাহলে যেই জোনটাতে ভালো পারফরমেন্স হলো সেটাই সিলেক্ট হবে। যেই জোনের মধ্যে চেক ভ্যারাইটির সাথে ভালো পারফরমেন্স হবে, ভালো ফলন হবে, সেটাই সিলেক্ট হবে। এবং 7th ইয়ারে এদের মাল্টিপ্লিকেশন করা হবে। বীজগুলো, যেই বীজগুলো 7th ইয়ারে যে ট্রায়াল দেওয়ার পর যে বীজগুলো পাওয়া গেলো তাদের মাল্টিপ্লিকেশন করা হলো এবং ডিস্ট্রিবিউশন করা হলো। তাহলে 7th ইয়ারে মানে তাহলে এই প্রসিডিওরটা করতে মিনিমাম 7 বছর লাগে, ম্যাক্সিমাম তার থেকেও বেশি 9 বছর লাগতে পারে, মিনিমাম 7 বছর লাগে। এটা খুব টাইম কনজিউমিং। তো 7th, তাহলে পিওর লাইন কাকে বলছে? প্রোজেনি অফ এ সিঙ্গেল হোমোজাইগাস প্ল্যান্ট। একটা সিঙ্গেল হোমোজাইগাস প্ল্যান্টের যে বংশধর, সেই প্ল্যান্টটা কি, সেই প্ল্যান্টের মধ্যে সেলফ পলিনেশনের মাধ্যমে তাদের বংশধারার মানে বংশধরদের মধ্যে ভালো ভ্যারাইটিযুক্ত উদ্ভিদকে সিলেকশন। এখানে কি হয়, অল প্লান্টস হ্যাভ সেম জিনোটাইপ। যেহেতু এখানে স্বপরাগযোগ হচ্ছে, তাই স্বপরাগযোগ মানে একটা উদ্ভিদের দুটো ফুলের মধ্যে পরাগযোগ যদি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে স্বপরাগযোগ। এখানে স্বপরাগযোগ হচ্ছে, বাইরে থেকে কোনো উদ্ভিদের ফুলের রেণুর মধ্যে কোনো ক্যারেক্টার আসছে না, ওই জন্য প্লান্টস হ্যাভ সেম জিনোটাইপ। প্লান্টসের মধ্যে যে জিনোটাইপটা আছে তাদের জেনেটিক কনস্টিটিউয়েন্ট, জিনের মধ্যে মানে জিনোমের মধ্যে জিনের সংখ্যা সবগুলোই সেম, ওই জন্য সবগুলোর হচ্ছে সেম জিনোটাইপ। নোট জেনেটিক ভেরিয়েশন, তাহলে এদের মধ্যে জেনেটিক ভেরিয়েশন আসে না, যেহেতু তারা সেম জিনোটাইপ, বাইরে থেকে কোনো ক্যারেক্টার আসছে না, তাই ভেরিয়েশন আসছে না। সামটাইমস ভেরিয়েশন ওকার্স অনলি ডিউ টু এনভায়রনমেন্ট। কখনো পরিবেশন পরিবেশগত কারণে আসতে পারে, যেমন বাই চান্স কোনো কারণে যদি মিউটেশন হয়, যদি ন্যাচারাল ক্রসিং হয়, ক্রোমোজোমাল এভারিয়েশন হয়, তাহলে ভেরিয়েশন আসতে পারে। পিওর লাইন কনসেপ্টটা ফার্স্ট দিয়েছিলেন বিজ্ঞানী WL জোহানসেন 1903 সালে। আর এটা তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন ফ্রেঞ্চ বিন শস্যে সিড সাইজের উপর। এখান থেকে মাস সিলেকশন আর পিওর লাইন সিলেকশনের পার্থক্য এবং তাদের প্রসেসটা আসতে পারে। পিওর লাইন সিলেকশনকে ইন্ডিভিজুয়াল প্লান্ট সিলেকশন বলে, কারণ সেখানে একটাই প্লান্ট সিলেক্ট করা হচ্ছে, একটাই প্লান্টের বংশধরদের মধ্যে ভালো বৈশিষ্ট্যযুক্তটা সিলেক্ট করা হচ্ছে, ওই জন্য এটাকে ইন্ডিভিজুয়াল প্লান্ট সিলেকশনও বলে। এর মধ্যে কিছু ভ্যারাইটি আছে, কল্যাণ 227 PV18 পাওয়া যায় পিওর লাইন সিলেকশনের মাধ্যমে। আচ্ছা, পিওর লাইনের যে মেরিটস আর ডিমেরিটস, মেরিটস বলতে যেহেতু এটা মানে বিশুদ্ধ একটি ভ্যারাইটি থেকে সর্বাধিক গুণসম্পন্ন নতুন ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, তার মানে আমি মানে বিভিন্ন রকমের ভ্যারাইটির সংমিশ্রণ থেকে না, আমাকে বেশি বিভিন্ন রকমের মিশ্রণ থেকে প্লান্ট সিলেক্ট করতে হচ্ছে না, জাস্ট একটা ভ্যারাইটি থেকে সেই ভ্যারাইটির বংশধরদের থেকে নতুন ভ্যারাইটি সৃষ্টি করা যাচ্ছে, ফলে এটা করতে সুবিধা। সেকেন্ড হচ্ছে উন্নত ভ্যারাইটি হোমোজাইগাস হয়, সব গাছগুলোতে সব ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, মানে সব গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ইউনিফর্ম বৈশিষ্ট্য হয়। চাল যদি এক রকমের হয় তাহলে সেটা ভালো মানে বিক্রি করতে সুবিধা হয়, কিন্তু একটা চালের মধ্যে যদি বিভিন্ন রকমের চালের সংমিশ্রণ থাকে তাহলে সেটা বিক্রি করাও খুব মানে অসুবিধা হয়ে যায়। ওই জন্য সবাই চায় যে যেই চাল হোক বা ডাল হোক সবগুলোই যেন একটা স্পিসিসের হলে সবগুলো যেন ইউনিফর্ম ক্যারেক্টার্স, মানে তাদের সাইজ, তাদের মধ্যে শস্যের সংখ্যা মানে শস্যের পরিমাণ সেটা যেন সেম থাকে। তো এই কারণে এই মানে এই ধরনের গাছের বীজকে নতুন ভ্যারাইটি রূপে সার্টিফিকেট দেওয়া হয়। এর মধ্যে যে অসুবিধা আছে সেটা হচ্ছে হোমোজাইগাস হওয়ার জন্য এদের মধ্যে অভিযোজন ক্ষমতা কম। আমরা জানি একটা পপুলেশনের মধ্যে যদি হোমোজাইগাস কন্ডিশনটা আসে তাহলে সেই পপুলেশনটা আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যায়, বা পপুলেশনের মধ্যে বিভিন্ন রকমের জেনেটিক্যাল ডিসঅর্ডার, জেনেটিক যে ডিজিজ আছে সেগুলো দেখা দিতে পারে, পপুলেশন আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যায়।
তো এই হোমোজাইগাস অবস্থায় আসার জন্য এদের অভিযোজন ক্ষমতা কম হয়। তাছাড়া এই পদ্ধতি অনুসরণ করার জন্য মানে এটা খুব টাইম কনজিউমিং, টাইম খুব বেশি লাগে, খুব বেশি জমির প্রয়োজন, প্রচুর পরিশ্রমের প্রয়োজন, প্রচুর সময়ের প্রয়োজন। তাছাড়া এই প্রক্রিয়ায় নতুন কোনো জিনোটাইপ সৃষ্টি হয় না, তার নতুন কোনো জিনোটাইপ পাওয়া যায় না এই প্রক্রিয়ার মাধ্যমে। তাছাড়া যেহেতু এটা শুধু স্বপরাগী উদ্ভিদের ক্ষেত্রে হয়, বাট বাই চান্স কোনো কারণে যদি বাইরে থেকে ওপর কোনো উদ্ভিদের ফুলের রেণু চলে আসে, তাহলে ইতর পরাগযোগ ঘটে যাওয়ার ফলে এই পুরো প্রসেসটাই একদম বিঘ্নিত হতে পারে। এই জন্য এগুলো হচ্ছে এর অসুবিধা। তবে পিওর লাইন সিলেকশনের থেকে দলবদ্ধ মাস সিলেকশন অপেক্ষা ভালো, কারণ এক্ষেত্রে যে নির্বাচিত উদ্ভিদগুলো, সেই উদ্ভিদগুলো এদের মধ্যে একদম পিওর বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ পাওয়া যায়, উন্নত, এবং এটা কৃষকদের বেশি ডিজারেবল বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ, এবং এটা দীর্ঘদিন ধরে স্থায়ী থাকে। তাই এই পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন রকমের ভ্যারাইটিও পাওয়া গেছে, যেমন গমের যে বিভিন্ন রকমের ভ্যারাইটি, কল্যাণ 227, PB18, এইসব ভ্যারাইটির উদ্ভব করা সম্ভব হয়েছে।